20,000 বছর পূর্বের মানুষজন, তাদের জীবনযাত্রা, সে আদিম যুগ, এসব কিছু নিয়ে জানার আগ্রহ তো আমাদের সবারই আছে, তাই না? আজকের গল্পটাও 20,000 বছর পূর্বের এক আদি মানবের নেকড়ে বন্ধুর সাথে মিলে জীবন বাঁচানোর এক সংগ্রামের গল্প। তো ইন্ট্রো চলতে থাক, আপনি চাইলে ততক্ষণ একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। গল্পের শুরুতেই দেখানো হয় আজ থেকে 20,000 বছর পূর্বেকার এক আদিম সময়, যেখানে মানুষেরা সবেমাত্র দল বেঁধে গুহার ভেতরে থাকতে শিখেছে, শিকার করতে শিখেছে। আর এখনই একদল শিকারীকে দেখানো হয় যারা মাটিতে গুটি গুটি পায়ে ধীরে ধীরে শুয়ে শুয়ে এগিয়ে যাচ্ছিল তাদের শিকারের দিকে। তাদের শিকার ছিল এক দল বুনো মহিষ। সেই শিকারী দলের লিডার তার পুরো দলকে আদেশ দেয় মহিষগুলোর উপরে তাদের বর্শা নিয়ে হামলা করতে। এখানে মহিষগুলো তাদের দিকে ছুটে আসতে থাকে আর তারাও তাদের বর্শা ছুটতে থাকে মহিষগুলোকে মারার জন্য। কিন্তু তাদের বর্শাগুলো মহিষের গায়ে না লেগে সেখানেই মাটিতে গেঁথে যায়। আর এসব কিছু দেখে মহিষগুলো এলোপাথারি দৌড়ে পালাতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানেই ছিল এক বিশাল খাদ, আর মহিষগুলো দৌড়ে পালাতে গিয়ে সেই খাদে পড়ে একে একে সব মারা যেতে থাকে। কিন্তু শেষ মুহূর্তে কয়েকটি মহিষ বেঁচে যায়, আর একটি মহিষ যেন প্রচণ্ড রাগে সেই শিকারী দলের উপর হামলা করতে ফিরে আসে। আর মহিষটি সেই দলের এক যুবকের উপর প্রাণঘাতী এক হামলা করে। ছেলেটিকে দূর থেকে তার বাবা কেডা বলে ডাকতে থাকে, আর নিজের ছেলেকে বাঁচাতে সে এক বর্শা ছুঁড়ে মহিষের পিঠ এফোর ওফোর করে দেয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ মহিষটি তার শিঙে বিঁধে কেডাকে সেই খাদে ফেলে দিয়েছিল। আর এর পরের সিন আমাদেরকে দেখায় 1 সপ্তাহ আগের ঘটনা, যেখানে সেই শিকারী দল এখনও কেউ শিকারের জন্য বেরোয়নি। তারা প্রস্তুত হচ্ছিল কিভাবে শিকারে যাওয়া যায় এই বিষয়গুলো নিয়ে। আর এখন সেই শিকারী দলের লিডার, যার নাম ছিল তাও, তার শিকারের সাথীদেরকে বলে, তোমরা এখন অস্ত্র তৈরি করা শুরু করো। আমি দেখতে চাই কার অস্ত্র কত ধারালো আর প্রাণঘাতী হয়। এটি শুনে তার সাথে শিকারে যাবার জন্য প্রস্তুত সব লোকজন যে যার মতো সেরা অস্ত্র তৈরি করতে থাকে। আর এখানে তাও দেখতে পায় তার ছেলে কেডাও বেশ ধারালো পাথরের ফলা তৈরি করে ফেলেছে। সে এটি দেখে অনেক খুশি হয়ে যায়। সে আরও দেখে সেই দলে আরও একজন ছেলে কেডার মতোই শক্তিশালী আরেকটি প্রাণঘাতী ফলা তৈরি করে ফেলেছে। এটি দেখে তাও তার শিকারী দলের বাকি লোকজনদেরকে বলে, এখন এই দুজনের উপর তোমরা তোমাদের সর্বশক্তি দিয়ে হামলা করবে। আমি দেখতে চাই এরা দুজন নিজেকে বাঁচাতে সক্ষম কিনা। আমি এদের ভেতরের শক্তিটা বের করে আনতে চাই। এটি বলে তাও তার মুখ উল্টো দিকে ঘুরিয়ে নেয়, কারণ পেছনে তার দলের লোক তার ছেলের উপরেও হামলা করে তাকে বেশ মারধর করছিল। আর বেশ কিছুক্ষণ পর তাও তাদেরকে থামিয়ে দিয়ে তার ছেলেকে বুকে টেনে নেয়। আর এত মার খেয়েও নিজেকে বাঁচিয়ে নেওয়ার জন্য তার ছেলেকে বলে, সাব্বাস বেটা, আমি তোমার জন্য গর্বিত। আশা করি তুমি এভাবেই বাহাদুরির সাথে শিকারও করতে পারবে। এতক্ষণে সেখানে রাত হয়ে গেছিল, আর তাও তার স্ত্রী অর্থাৎ কেডার মায়ের সাথে শুয়ে শুয়ে গল্প করছিল, যেখানে কেডার মা তাকে বলে, দেখো, আমাদের ছেলে এখনো অনেক ছোট। তোমাদের শিকারের সময় যত বাধা বিপত্তি আসে, কেডা কি পারবে এসব কিছু পাড়ি দিতে? তাও বলে, দেখো, সামনে শীতকাল, যদি শিকার করতে না যাই তাহলে পুরো শীতে আমরা না খেয়ে মারা যাব। আর কেডা আমাদের এই জাতির লিডারের ছেলে, তাকে তো সাহসী হতেই হবে, তাই না? এখন পরদিন সকালে সেই শিকারীর দল বেরিয়ে পড়ে শিকারের জন্য। আর কিছু দূর যাবার পরে তারা পাথরের তৈরি এক স্তম্ভ দেখতে পায়, যেটি তাদেরই পূর্বপুরুষ বাপদাদারা তৈরি করে রেখেছিল, যাতে পরবর্তী প্রজন্ম শিকারে বেরোলে সঠিক রাস্তা খুঁজে পায়। তারা তাদের পূর্বসূরিদের দেখানো রাস্তায় ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। আর পথিমধ্যে তারা দেখতে পায় আরও একদল লোক তাদের দিকেই আসছে। তারা ছিল অন্য কোনো এক উপজাতির শিকারী দল। তাদের লিডার ছিল তাওয়ের বন্ধু, আর তারাও শিকার খুঁজতেই বেরিয়েছে। তাই তারা দুই দল একসাথে মিলে শিকার খুঁজতে আবার হাঁটা শুরু করে দেয়। এখন পথিমধ্যে তারা একটি বুনো শুয়োরকে দেখতে পায়। তারা সেটিকে বর্শা মেরে আহত করে ফেলে। এখন তাও তার ছেলে কেডাকে বলে, শুয়োরটাকে মেরে ফেলতো। কিন্তু বেচারা কেডা ছিল খুবই নরম মনের মানুষ। সে শূকরটিকে কোনোভাবে মারতে পারছিল না, তাই বাধ্য হয়ে তার বাবাই তার হয়ে শূকরটিকে মেরে ফেলে। আর সে কেডাকে বলতে থাকে, এভাবে চললে কিন্তু তুমি কখনোই আমার জাতির পরবর্তী লিডার হতে পারবে না। তোমাকে আরও শক্তিশালী আর সাহসী হতে হবে। মনে রেখো, কেবল শক্তিশালীরাই বেঁচে থাকতে পারে।
আর এখন রাতের বেলা তারা সবাই আগুন জ্বালিয়ে গোল হয়ে বসে সেই শুয়োরের মাংস খাচ্ছিল। কিন্তু তখনই তাও যেন কোনো এক জন্তুর আওয়াজ শুনতে পায়। সে তার কান পেতে সবাইকে সতর্ক করে দেয়। কিন্তু এবার অন্ধকার থেকে তাদের উপর অতর্কিতে এক সিংহ হামলা করে সেখান থেকে কেডার এক বন্ধুকে কামড় দিয়ে তুলে নিয়ে চলে যায়। তারা কিছুই করতে পারে না। শুধু সকাল হলে সেই ছেলেটির স্মরণে তারা সেখানে কয়েকটি পাথর দিয়ে ছোট একটা স্তম্ভ বানিয়ে আবার এগিয়ে যায় শিকারের খোঁজে। দিনের পর দিন কেটে যায়, পারি হয় মাইলের পর মাইল। তারা বিশাল সব নদী, জঙ্গল, পাহাড় পেরিয়ে এগিয়ে যেতে থাকে এক অনিশ্চিত শিকারকে মেরে তাদের জীবন বাঁচানোর জন্য। আর আজকের রাতে সেই পুরো দলটি অপেক্ষা করে একটা নিরাপদ পাহাড়ের গুহাতে। সেখানে তাদের সবার হাতে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কিছু তারামণ্ডলীকে নিশান বানিয়ে বাড়ি ফেরার পথ আঁকিয়ে দেওয়া হয়। এখন তাও তার ছেলেকে বাহিরে আনে সেই তারামণ্ডলীর দিকে তার হাতের নিশান মিলিয়ে দিয়ে বলে, এখন তুমি এই নিশান অনুসরণ করে যেখানেই থাকো না কেন বাড়িতে ফিরতে পারবে। আর তখনই দূরে পাহাড়ে একটা নেকড়ে চাঁদের দিকে তাকিয়ে ডাকতে থাকে। এখন তাও কেডাকে বলে, বাবা, দূরের ওই একা দাঁড়িয়ে থাকা নেকড়েটাকে দেখেছো? ওটি হলো পুরো দলের নেতা, সেই হলো আলফা। পরদিন সকালে দেখানো হয় তারা শিকারের খোঁজ পেয়ে গেছে, অর্থাৎ সিনেমার সেই শুরুর সিন যেখানে বুনো মহিষের হামলায় তাওয়ের ছেলে খাদে পড়ে গেছে। উপর থেকে তাও দেখতে পায় সেই খাদের একটি খাজে তার ছেলে আটকা পড়েছে। সে চিৎকার করে ডাকতে থাকে, এমনকি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ছেলেকে বাঁচাতেও যেতে চায়। কিন্তু তার দলের লোক তাকে বুঝায় যে নেতা, এত উপর থেকে পড়ে কেডা এতক্ষণে মারা গেছে, আর আপনার দায়িত্ব আপনার দলের লোকজনদেরকে সুরক্ষিত রাখা। আপনি ভেঙে পড়বেন না, আমাদের গ্রামে ফিরে যেতে হবে নেতা। কিন্তু বাবার মন তো, তাই তাও সারা রাত সেই খাদের কোনায় বসে কেডাকে ডাকতে থাকে, অঝরে কাঁদতে থাকে। কিন্তু না, কোডার কোনো সারা শব্দ না পেয়ে সকাল হলে তারা কোডার জন্য সেই পাথরগুলো দিয়ে ছোট একটি স্তম্ভ বানিয়ে সেখান থেকে চলে যায়। আর নিচে পাহাড়ের খাদে মারা যাওয়া কেডাকে খাবার জন্য সেখানে শত শত শকুন পাখি চলে আসে। একটা শকুন গিয়ে কেডার ঠোঁটে আবার কামড়ও বসিয়ে দেয়। কিন্তু এখানেই হঠাৎ কেডার জ্ঞান ফিরে আসে। সে হন্তদন্ত হয়ে চারিদিকে দেখতে থাকে, চিৎকার করে তার দলের লোকজনদেরকে ডাকতে থাকে। কিন্তু না, কোনো সারা শব্দ নেই, কারণ তারা তো সবাই সেখান থেকে চলে গিয়েছিল, তাই না? কেডা নিজে নিজেই চেষ্টা করে পাহাড় থেকে নামার, কিন্তু সেই পাহাড় ছিল এতটাই খাড়া যে এভাবে নামা অসম্ভব ছিল। কিন্তু এখনই ঘটে এক অলৌকিক ঘটনা। চারিদিক অন্ধকার হয়ে আসে, শুরু হয় মুষলধারে বৃষ্টি। এক ভয়াবহ বৃষ্টিতে নিচের খাদে পানি জমে সেখানে বন্যা এসে যায়। আর কেডা এই সুযোগে সেই পানিতে ঝাঁপ দিয়ে পড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত সে সাঁতার কাটার আগে অজ্ঞান হয়ে যায়। আর পানিতে ভাসতে ভাসতে সে উঁচু একটা জায়গায় এসে পৌঁছায়। আর জ্ঞান ফিরলে সে দেখতে পায় তার পায়ের অবস্থা খুবই খারাপ, হয়তো মচকে গেছে। তাই কেডা সেখানে পাথর আর লাঠি দিয়ে নিজের পা বেঁধে আঘাত করে মোটামুটি হাঁটা চলা করার উপযুক্ত করে নেয়। আর এখনও সে তার বাবা আর দলের লোকজনকে ডেকে ফিরতে থাকে। আর ডাকতে ডাকতে সে পৌঁছে যায় সেই খাদের উপরে, অর্থাৎ যেখান থেকে সে নিচে পড়ে গেছিল। এখানে এসে কেডা দেখতে পায় তার দলের লোকজন তাকে মৃত ভেবে সেখানে পাথরের স্তম্ভ বানিয়ে চলে গেছে। সে হতাশায় যেন স্তব্ধ হয়ে যায়। কিন্তু এতক্ষণে কেডার চিৎকার শুনে চারিদিক থেকে অনেকগুলো নেকড়ে ছুটে আসে কেডার উপর হামলা করতে। কেডা জলদি নিজেকে বাঁচাতে সেখানে থাকা একটা মরা গাছের গুড়ির উপরে চলে যায়। সে সেখানে সারা রাত কাটিয়ে দেয়। কিন্তু পরদিন সকালে কেডার খুবই পিপাসা পায়, তাই সে কাছেরই একটা জলাশয়ে যায় তার ব্যাগে পানি ভরাতে। আর এখনই সেই নেকড়ের দল আবার কেডার উপর হামলা করে। কিন্তু এবার কেডা দৌড়ে গাছ অবধি যেতে পারলেও সে গাছে ওঠার আগে এক নেকড়ে তার পায়ে কামড় দিয়ে ধরে ফেলে। কেডা নিজেকে বাঁচাতে তার কাছের সেই বর্ষার ফলা দিয়ে সেই নেকড়েকে আঘাত করে আর জলদি গাছে উঠে যায়। আর নিচে মাটিতে পড়ে যায় সেই নেকড়েটি। কিন্তু দলের বাকি নেকড়ে গাছের নিচে অপেক্ষা করতে থাকে কেডার জন্য। এভাবে গাছে লুকিয়ে সারা দিন কেটে রাত হয়ে যায় এখন। আর এখন নিচে থাকা বাকি নেকড়েগুলো কেডাকে ছেড়ে সেখান থেকে চলে যায়। আর পরদিন সকালে কেডা ভাবে নিচে পড়ে থাকা নেকড়েটি হয়তো মারা গেছে। কিন্তু না, সেই নেকড়েটি তখনও ব্যথায় কাতরাচ্ছিল। কেডা প্রথমে ভাবে এই ব্যথা থেকে মুক্তি দিতে নেকড়েটিকে মেরে ফেলবে, কিন্তু না, সে পারে না। নেকড়ের মুখ দেখে যেন মায়া হয়ে যায় তার।
সে সিদ্ধান্ত নেয় নেকড়েটিকে সে বাঁচাবে। তাই সে আগেই সেই নেকড়ের মুখ বেঁধে দেয় যাতে সে তার উপর হামলা না করতে পারে। আর এখন সে আহত নেকড়েকে কাঁধে করে নিয়ে যায় এক গুহাতে। যাই হোক, এখন সে নেকড়েকে পাশে রেখে সেখানে ঘুমিয়ে পড়ে। আর পরদিন সকালে কেডার চোখ খুলতে সে দেখতে পায় নেকড়েটি তার দিকে তাকিয়ে আরামসে উঠে বসে আছে। অর্থাৎ নেকড়ে এখনো কেডার উপরে হামলা করেনি। তাই কেডা বাহিরে যায় আর কিছু গাছপাতা এনে একসাথে মিক্স করে নিজের পায়ের ক্ষততে লাগাতে থাকে। কিন্তু এতক্ষণে সেই নেকড়েটিরও হয়তো অনেক পিপাসা পেয়ে গেছিল। তাই সে কেডাকে পানি খেতে দেখে নেকড়েটি তার মুখের বাঁধন নিজে থেকেই খুলে ফেলে। আর প্রথম দিকে নেকড়েটি কেডার উপরে হুঙ্কার করতে থাকলেও এখন কেডা কিছুটা পানি সেই নেকড়ের দিকে এগিয়ে দেয়। আর এখন নেকড়েটি শান্ত হয়ে কেডার পানি খায়, একদম তার উপরে হামলা করে না। আর তাই কেডা খুব সাবধানে নিজের জন্য বানানো সেই ঔষধি মিক্সচার কিছুটা নেকড়ের ক্ষততেও লাগিয়ে দেয়। আর নেকড়েটিও যেন খুব মজা করে তার সেবা নিতে থাকে। কিন্তু এতক্ষণে তাদের দুজনেরই খুবই ক্ষুধা লেগে যায়। তাই কেডা বাহিরে গিয়ে ছোট একটা বুনো খরগোশ ধরে আনে, আর সেটির মাংস নিজেও খায় আর সে নেকড়েটিকেও খাওয়ায়। এভাবেই ধীরে ধীরে নেকড়েটির সাথে কেডার খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। আর নেকড়েটিও সুস্থ হয়ে যায়। পরদিন সকালে এখন কেডা বেরিয়ে পড়ে তার বাড়ি ফেরার গন্তব্যে। আর সে নেকড়েটিকে তাড়িয়ে দিতে থাকে তার দলের দিকে। কিন্তু নেকড়েটি সেখান থেকে একটুও নড়ে না, বরং সে কেডাকে আটকাতে থাকে। কারণ এই কদিনেই কেডাকে তার ভালো লেগে গেছে। কিন্তু কেডা কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নিয়ে নেকড়েটিকে সেখানে ফেলে একাই পথ চলতে থাকে। আর চলতে চলতে এখন প্রায় সন্ধে হয়ে গেছে। কিন্তু এতক্ষণ ধরে কেন জানি কেডার মনে হতে থাকে তার পিছু পিছু কেউ আসছে। আর সে একটু থেমে ভালো মতো লক্ষ্য করলে দেখতে পায় সেই নেকড়েটি লুকিয়ে লুকিয়ে তার পিছু পিছু আসছিল। সে আবার নেকড়েটিকে বলে, আমার পিছু করো না, যাও এখান থেকে। আর এমন অবস্থা দেখে কেডা বাধ্য হয়ে নেকড়েটিকে তার সাথে নিয়ে নেয়। আর এভাবে পথ চলতে চলতে নেকড়েটি সেখানে একটি বুনো শুয়োর দেখতে পায়। আর এক বিন্দু সময় নষ্ট না করে নেকড়েটি হামলা করে দেয় সেই শুয়োরের উপর। কিন্তু বেচারা কেডাকে ধাক্কা দিয়ে সেই শুয়োরটি সেখান থেকে পালিয়ে যায়। আর কেডার জন্য নেকড়েটিও নিজের শিকার মিস করে ফেলে। আর এতক্ষণে রাত হয়ে গেছে, তারা তাদের পথ চলতেই আছে। আর আজকে শিকার মিস করে দেওয়ার কারণে তাদের ক্ষুধা পেটে নিয়েই পথ চলতে হচ্ছিল। কিন্তু পরদিন সকালে নেকড়েটি সেখানে একটা জংলি শুয়োর শিকার করে ফেলে, যেন সে কেডাকে শিখাচ্ছিল কিভাবে শিকার করতে হয়। কেডা যেন তার কাছে বাধ্যগত ছাত্রের মতো সব কিছু শিখেও নিচ্ছিল। আর প্রতিদিনই তারা কোনো না কোনোভাবে খাবারের জন্য দুজন মিলে শিকার করেই নিত। এতদিনে তাদের দুজনের বন্ধুত্ব আরও গভীর হয়ে গেছে। তারা এখন একসাথে ঘুমায়, একসাথে খায়। আর পরদিন সেই নেকড়েটি কেডাকে একটা মাছ শিকার করে দেয়। কেডা খুবই খুশি হয়ে যায়। সে নেকড়েটিকে বলে, তুমি তো খুব ভালো শিকার করতে পারো, সাব্বাস, আজ থেকে তোমার নাম আলফা। আর এখন আমরা বুঝতে পারি কেডার বাড়ি ফেরার যাত্রা শুরু করার অনেক দিন হয়ে গেছে। আর এখন এদিকে আবহাওয়া পরিবর্তন হতে শুরু করেছে। চারিদিকে ভয়ানক শীত পড়তে শুরু করেছে। বরফে ঢেকে গেছে পাহাড়, নদী, সব কিছু। আর এখন আমরা দেখতে পারি কেডাও অনেক সাহসী হয়ে গেছে আগের থেকে। সে এখন আর কোনো কিছুতেই ভয় করে না। এখন কেডা নিজেও শিকার করতে শিখে গিয়েছিল আলফাকে দেখে দেখে। আর এমনই এক তুষার শুভ্র রাতে কেডা আর আলফা খাবার খাচ্ছিল। কিন্তু তখনই তাদের সামনে চলে আসে কালো ভয়ানক দেখতে একটি নেকড়ে। নেকড়েটি তাদের উপরে হুঙ্কার করতে থাকে। কিন্তু এখন যেহেতু কেডা আর কোনো কিছুতেই ভয় পেত না, তাই সে নিজের বর্শা হাতে দাঁড়িয়ে যায় সে নেকড়েটির সামনে। কিন্তু ধীরে ধীরে কেডা বুঝতে পারে এই নেকড়েটি আসলে আলফারই দলের কেউ, যে এখানে এসেছে আলফাকে ফিরিয়ে নিয়ে যেতে। আর এখন আলফার দু চোখ মুখ দেখে মনে হয় সে যেন কেডার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে। আর মনে হচ্ছিল অনিচ্ছা সত্ত্বেও তাকে ছেড়ে চলে যাচ্ছে। আর এখানে কেডা তার বিপদের বন্ধু আলফাকে বিদায় দিয়ে একাই পথ চলতে থাকে। কিন্তু পরদিন রাতে আলফাকে কেডার খুব মনে পড়তে থাকে। সে আলফাকে খুবই মিস করতে করতে ঘুমিয়ে পড়ে। আর সে স্বপ্নে দেখে তার বাবা তার মাকে বলছে, আমাদের ছেলে কেডা আর নেই, সে শিকারের মাঝে ষাঁড়ের হামলায় সেখানেই মারা গেছে। আর এটি শুনে তার মা যেন এক বুক কষ্ট নিয়ে খুব ভেঙে পড়ে। আর এখনই কেডার ঘুম ভেঙে যায়। সে নিজেকে শক্ত করে, সে মনে মনে ভাবে, না, আমি এভাবে আমার মাকে কষ্ট দিতেই পারবো না। যতক্ষণ জীবন আছে আমি আমার বাড়ির পথে যেতে থাকবো আর মায়ের কাছে অবশ্যই ফিরে যাব। তাই সে সকাল হলে আবার পথ চলা শুরু করে। বাহিরে তখন প্রচণ্ড তুষার ঝড় বয়ে চলেছে। আর কেডা দূরে একদল নেকড়েকে দেখতে পায়।
আর সাথে সাথে তার আলফার কথা খুব মনে পড়ে যায়। সে দৌড়ে যেতে থাকে সেই নেকড়ের দলের দিকে আর ডাকতে থাকে আলফাকে। কিন্তু কেডা যার উপরে দৌড়াচ্ছিল সেটি ছিল জমাট বেঁধে যাওয়া একটা লেক। আর কেডার পায়ের ভারে লেকের উপরের বরফ ভেঙে কেডা পানিতে পড়ে যায়। পানি খুবই ঠান্ডা ছিল, কেডা যেন মুহূর্তেই জমাট বেঁধে যেতে শুরু করে। এদিকে বরফের উপরে আলফাও দৌড়ে আসে কেডাকে বাঁচাতে। কিন্তু ততক্ষণে কেডা বরফের চায়ের নিচে আটকা পড়ে গেছিল। কেডা কোনো রকমে তার হাতের বর্ষার সেই ফলা দিয়ে উপরের বরফ ভাঙার চেষ্টা করতে থাকে। আর সৌভাগ্যবশত সে এবার বরফের চাই ভেঙে উপরে উঠতে থাকে। আর আলফাও তার জামা কামড়ে টেনে তাকে উপরে তুলতে থাকে। আর কেডা পানির উপরে উঠে জলদি আগুন জ্বালিয়ে নিজেকে শুকিয়ে নিতে থাকে। আর বাধ্যগত এক নেকড়ের মতো আলফা তার বুকে জড়িয়ে থাকে, যেন কেডা কিছুটা হলেও উষ্ণতা পায়। আর এখন পরদিন সকালে কেডা কিছুটা সুস্থ হলে আবার আলফাকে নিয়ে তার সাথে পথ চলা শুরু করে। আর হাঁটতে হাঁটতে কেডা দেখতে পায় দূরে তাঁবু খাটিয়ে একজন লোক বসে আছে। সে আলফাকে নিয়ে দৌড়ে সেই তাঁবুর কাছে যায়। কিন্তু কেডা দেখতে পায় লোকটি আসলে অনেক আগেই বরফে জমাট বেঁধে মারা গিয়েছিল। কেডা যেন হতাশ হয়ে যায়, ভয় পেয়ে যায়। তখনই কেডার কোলে মাথা দিয়ে আলফা যেন তাকে হিম্মত জুটিয়ে দেয়। আর হ্যাঁ, কেডা যেন আলফার চোখের ভাষাও বুঝে যায়। সে সেই তাঁবুর ভেতরে থাকা কিছু কাপড় চোপড় নিয়ে আলফার সাথে আবার পথ চলা শুরু করে দেয়। কিন্তু কিছু দূর যাবার পর তাদের পেছনে এক বিশাল পাহাড় থেকে শুরু হয় তুষার ধস। আর তাদের পিছনে কিছু জঙ্গলি নেকড়ে। কেডা আর আলফা দৌড়ে পালাতে থাকে। আর এক পর্যায়ে তারা একটা জমাট বাঁধা গুহায় এসে নিজেদেরকে বাঁচিয়ে নেয়। কিন্তু কেডা শান্ত হলেও আলফা যেন সেখানে গর্জন করতে থাকে, যেন সেখানে কোনো একটা ভয়ানক জন্তু আছে। আর এমনটাই হয়, সেখানে ছিল এক বিশাল দেহী ব্ল্যাক প্যান্থার। সেটি এক লাফে হামলা করে কেডার উপর। আলফা নিজের জীবনের মায়া না করে সে ব্ল্যাক প্যান্থারের উপর পাল্টা আক্রমণ করে। আলফা নিজের বন্ধুকে বাঁচাতে তার চেয়ে কয়েক গুণ বড় বাঘের সামনে ঝাঁপিয়ে পড়ে। এসব কিছু দেখে কেডা তার কাছে থাকা তীর ধনুক বের করে সোজা সেই ব্ল্যাক প্যান্থারের বুকে মেরে দেয়। আর সাথে সাথে সেই বাঘটি সেখানেই মারা যায়। আর পাশে পড়ে থাকে গুরুতর আহত আলফা। কেডা জলদি তার কাছে যায়। আলফাকে দেখে কেডা যেন ভেতরে ভেতরে কাঁদতে থাকে। সে জলদি আলফাকে সুস্থ করার জন্য বিভিন্ন চেষ্টা করতে থাকে। আর হ্যাঁ, আলফা কিছুটা সুস্থ হলে এখন কেডা তাকে বলে, আমি তোমাকে কথা দিচ্ছি আলফা, আমি সব সময় তোমার পাশে থাকবো। আর এখন তারা আবার পথ চলা শুরু করে। কিন্তু এখন চারদিকে ছিল ভয়ানক ঠান্ডা। আর তারা দুজনেই বেশ কিছুদিন হয়ে গেছে কিছুই খেতে পারেনি। দুজনেই খুব দুর্বল আর ক্ষুধার্ত হয়ে বরফের মাঝেই পড়ে যায়। সেখানেই দুজন ঘুমিয়ে পড়ে। আর এখনই কেডা আবার তার বাবা মাকে স্বপ্নে দেখে। আর এখন কেডা যেন আবার লড়াই করার জন্য হিম্মত পায়। কিন্তু বেচারা আলফা, সে তো আহত ছিল। আর হয়তো আলফা মানুষের মতো স্বপ্নও দেখে না, তাই আলফা সেখানেই মৃতপ্রায় হয়ে পড়ে থাকে। কিন্তু কেডা তাকে ছেড়ে যাবার পাত্র নয়। কেডা আলফাকে কোলে তুলে নিয়ে পথ চলা শুরু করে। আর এবার সে পাড়ি দেয় এক বিশাল পথ। আর অবশেষে সে দেখতে পায় দূরে তার গ্রামটিকে। সে জলদি যেতে থাকে সেই গ্রামের দিকে। আর সেখানে তার বাবা মাও দেখে ফেলে কেডাকে ফিরে আসতে। তারা দৌড়ে যায় তাদের ছেলের কাছে। তারা যেন আকাশের চাঁদ হাতে পেয়ে যায়। এত খুশি হয়ে যায় যা ভাষায় প্রকাশ করার মতো না। আর জলদি তারা কেডা আর আলফাকে নিয়ে আগুনের পাশে রেখে দেয়। তাদেরকে চিকিৎসা দিতে থাকে। আর হ্যাঁ, বেশ কিছুদিনের মধ্যেই কেডা আর আলফা দুজনে সুস্থ হয়ে যায়। আর এখন তারা বুঝতে পারে আলফা আসলে একজন মেয়ে ছিল, আর সে গর্ভবতী। আর কিছুদিনের মধ্যেই আলফা বেশ কয়েকটা কিউট কিউট নেকড়ের বাচ্চা জন্ম দেয়। আর বাচ্চাগুলো ধীরে ধীরে বড় হতে থাকে। এখন আলফা আর তার বাচ্চারা সবাই সেই উপজাতিদের দলের সাথেই থাকতো। আর এরই সাথে সাথে এক ভয়ানক অ্যাডভেঞ্চারের গল্প শেষ হয়ে যায়। গল্পটা মোটামুটি ভালোই, আর অনেক কালারফুল ছিল সিনেমাটোগ্রাফি। নেকড়েদের হিংস্রতা কম, কিউটনেস বেশি দেখানো হয়েছে মুভিতে। মুভি দেখার পর এমন একটা লোমশ পোষা নেকড়ে পালার খুব শখ জাগবে আপনারও। তবে সারভাইভাল সিনেমা হিসেবে আর একটু কঠিন পরিস্থিতি দেখানো যেত। যাই হোক, তো আজকের গল্প এটুকুই। আল্লাহ হাফেজ।